আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকে আমি যে সমস্ত অঙ্কগুলো আপনাদের দেখে দিব সেগুলো প্রায় প্রতি বছর জাতীয় বিশ্ববিদ্যালয় কোনো না কোনো বিভাগে আসে। তাহলে আজকে আমি আপনাদের সাথে 36 নম্বর অঙ্ক থেকে 40 নম্বর অঙ্ক পর্যন্ত মোট 5টি অঙ্ক নিয়ে আলোচনা করব। তাহলে 36 নম্বর অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অঙ্কটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ফার্স্ট ইয়ারে ফিনান্স বিভাগে 2019 সালে আসছিল। এখানে বলা আছে, you are deciding to purchase a flat at Mirpur. For this you have to accumulate টাকা 80 লক্ষ after 10 years from now. অর্থাৎ এখন থেকে 10 বছর পরে আপনি একটি মেশিন ক্রয় করবেন। এখন থেকে 10 বছর পর আপনি একটা ফ্ল্যাট কেনার পরিকল্পনা করতেছেন। তাহলে you are deciding a deposit a certain amount of money in a special deposit account that will provide you 12.50% ইন্টারেস্ট per annum. তার মানে আপনাকে এখানে আগামী 10 বছর পরে মিরপুরে একটা ফ্ল্যাট ক্রয় করবেন, যার দাম হবে 80 লক্ষ টাকা। কবে ক্রয় করবেন? 10 বছর পরে, আফটার 10 ইয়ার্স ফ্রম নাও, এখন থেকে 10 বছর পর। আমাদের কিন্তু অঙ্কের ভাষাগুলো বুঝতে হবে, ঠিক আছে? আমরা যদি অঙ্কের ভাষা এবং অঙ্কের বাংলা মিনিং যদি বুঝতে না পারি, আমরা কিন্তু অঙ্ক পারবো না। এই জন্য আমাদের দেখতে হবে যে অঙ্কে এখানে কি বলা আছে এবং কার মান দেওয়া আছে। এখানে বলা আছে যে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন একটা ফ্ল্যাট কেনার জন্য আগামী 10 বছর পরে, যার দাম হবে 80 লক্ষ টাকা। কারণ 10 বছর পর আপনি একটা ফ্ল্যাট ক্রয় করবেন, তাই না? তাহলে 10 বছর পরে সেই ফ্ল্যাটটির দাম হবে 80 লক্ষ টাকা। তাহলে 80 লক্ষ টাকা অবশ্যই কিন্তু ফিউচার ভ্যালু মান দেওয়া আছে। 80 লক্ষ টাকা কিন্তু আজকের মান দেওয়া নাই, কারণ ফ্ল্যাটটি কিন্তু আজকে ক্রয় করবেন না, করবেন কবে? 10 বছর পরে। তাহলে অবশ্যই এটা ফিউচার ভ্যালু মান দেওয়া আছে। তাহলে আমরা এখানে পেলাম যে ফিউচার ভ্যালু মান দেওয়া আছে, এবির মান দেওয়া আছে আমাদের 80 লক্ষ টাকা, ঠিক আছে? 80 লক্ষ টাকা দেওয়া আছে। আর এখানে আমাদের ইন্টারেস্ট রেট দেওয়া আছে 12.5%। এই নাম্বারে বলা আছে যে হোয়াট উইল বি ইউর অ্যানুয়াল ডিপোজিট এট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। প্রতি বছরের শুরুতে আমাদের কত টাকা করে জমা রাখতে হবে, অর্থাৎ কিস্তি পরিমাণটা বের করতে বলছে। যেহেতু আমাদের এবির মান দেওয়া আছে, তাহলে আমাদের কিস্তি পরিমাণটা বের করবো। তাহলে এবি সূত্র ব্যবহার করে কিস্তি পরিমাণ বের করতে হবে। যেহেতু আমাদের এখানে এবির মান দেওয়া আছে, আর কিস্তির অঙ্কের ক্ষেত্রে যার মান দেওয়া থাকবে তার সূত্র ব্যবহার করতে হবে। যেহেতু এবির মান দেওয়া আছে, তাহলে আমাদের এবির মানটা ব্যবহার করতে হবে, তাই না? যেহেতু এগুলো আমরা গত ক্লাস আলোচনা করছি, তাহলে এখানে আমাদের আর এর মান হবে, আর এর মান হবে 12.5%। তাহলে 12.5% যদি আমরা 100 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের পয়েন্টের মান হবে 0.125, এটা হবে, ঠিক আছে? আপনারা 12.5কে 100 দিয়ে ভাগ করে দেখেন, এই মানটা বের হবে। আর এন এর মান আমাদের বের করতে হবে, এখানে কয় বছর দেওয়া ছিল? 10 ইয়ার্স, 10 বছর, তাই না? সরাসরি 10 নামাবো এখানে। আর এর মান কিন্তু আমাদের বের করতে বলছি, যে এর মান কিন্তু আমাদের হোয়াট, এটা কিন্তু আমাদের বের করতে বলছে। এখানে বলছে যে এই নাম্বারে হোয়াট উইল বি ইউর অ্যানুয়াল ডিপোজিট, বাৎসরিক কিস্তি পরিমাণ কত এট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। তার মানে কি প্রতি বছরের শুরুতে। যেহেতু প্রতি বছরের শুরুতে এখানে বলা আছে, তার মানে সূত্রের শেষে আমাদের কি করতে হবে? 1 প্লাস আর গুণ করতে হবে। তাহলে আমরা জানি এই বি সূত্র কি, কিস্তির সূত্র সবাই জানি। তাহলে আমরা লিখবো উই নো দ্যাট দিয়ে সমান সমান এফ বি সমান সমান এ সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস আর পাওয়ার হলো এন মাইনাস 1, নিচে হলো আর সেকেন্ড ব্র্যাকেট। এটা কিন্তু আমাদের এই বি সূত্র, সেটা আমরা সবাই জানি, কারণ বিগত ক্লাসগুলোতে আমরা কিন্তু এই বি কিস্তি সূত্র কিন্তু এই সূত্রটা ব্যবহার করেছি। তাহলে এখানে যার যার যে মান দেওয়া আছে সেই মানগুলো আমরা এখানে বসাবো। তাহলে আমাদের এ বির মান দেওয়া আছে কত? 80 লক্ষ টাকা, এটা বসালাম, ঠিক আছে? আর এর মান কিন্তু আমাদের বের করতে বলছে, এই জন্য আমাদের এর মানটা এভাবেই থাকবে। তাহলে আমাদের এখানে 1 প্লাস আর এর মান দেওয়া আছে 0.125, আর এন এর মান দেওয়া আছে আমাদের 10 বছর, মাইনাস 1 হবে, আর নিচে হলো 0.125। এটা কিন্তু আমাদের সূত্র। তাহলে আমাদের এখানে এই নামে বলছে যে এট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, প্রতি বছরের শুরুতে। তার মানে বিগিনিং অফ দ্য ইয়ার বলতে প্রতি বছর শুরুতে বললে, তাহলে আমাদের কি করতে হবে? 1 প্লাস আর গুণ করতে হবে এখানে, ঠিক আছে? যে 1 প্লাস আর যদি আমরা গুণ করি, তাহলে এই মানটুকু হবে, মানে এটা বেশি হবে যে প্রতি বছরের শুরুতে হয়। আর যদি প্রতি বছরের শেষে হয়, তাহলে কিন্তু এই যে 1 প্লাস আর গুণ হবে না। এই সম্পর্কে আলোচনা কিন্তু আমরা বিগত ক্লাসগুলোতে অনেক করেছি। আপনারা সেই ক্লাসগুলো ধারাবাহিক দেখে নেবেন, এতে করে আপনার অঙ্ক করতে, বুঝতে এবং জানতে অনেক সহজ হবে, ঠিক আছে? এখন আমাদের কি করতে হবে? এই মানগুলো আমাদের বের করব। মানে 80 লক্ষ টাকা যেভাবে আছে সেভাবে থাকবে। তাহলে এর মান এখানে বসাবো, তারপরে এই সম্পূর্ণ মানটা আমরা ক্যালকুলেশন করব। যেটা কিভাবে করতে হয় সেটা দেখো সবাই, আমি আবার দেখিয়ে দিচ্ছি। এখানে যেভাবে আছে, অর্থাৎ এখানে যেভাবে আছে সেভাবে আমাদের এই ক্যালকুলেটর মেশিনে উঠাবো, ঠিক আছে? যেমন প্রথমে কি আছে? ব্র্যাকেট দেওয়া আছে 1 প্লাস 0.125, তারপরে ব্র্যাকেট, তারপর পাওয়ার দেওয়া আছে কত? 10 দেওয়া আছে, তারপরে মাইনাস দেওয়া আছে 1, তাই না?
এই যে এই মানটা কিন্তু এই সম্পূর্ণ এই যে উপরে যা আছে এই সম্পূর্ণ মানটা কিন্তু এটা, তাহলে আমাদের ভাগ করতে হবে। এখানে কত দেওয়া আছে 0.125, এটাতে ভাগ করব, ভাগ 0.125, এটাতে যদি ভাগ করি তাহলে এই মানটা বের হবে। এটা কিন্তু আমাদের এই সম্পূর্ণ মান, এই সম্পূর্ণ মান। তার সাথে আমাদের কি করতে হবে, এটা গুণ করতে হবে। আমি যদি এটা গুণ করি, এখন আমাদের এটা যোগ করলে কি হবে, এই 0 জায়গায় 1 দিতে হবে, তাহলে এটা যদি যোগ করলে 1.125 আসবে। তাহলে 1.125, তাহলে এই সম্পূর্ণ মানটা বের হবে। তাহলে এই মানটা হলো এই সম্পূর্ণ, মানে এটা সহ এই সম্পূর্ণ মানটা হলো আমাদের এইটা, ঠিক আছে। এখন এই মানটা এখানে বসাবো, তাহলে 20.2588923। আপনারা কয়েকবার এই একটা প্র্যাকটিস করবেন, হয়ে যাবে, ঠিক আছে। কঠিন কিছু না, আপনারা প্র্যাকটিস করতে হবে, শুধু প্র্যাকটিসের অভাব, আর কোনো সমস্যা নাই। তাহলে এখন আমাদের কি করতে হবে, যেহেতু আমাদের এর মানটা বের করতে বলছে, তাহলে এর মানটা এখানে রেখে, তাহলে এই 80 লক্ষ টাকাকে আমাদের এখানে যে মানটা বেরোইছে এই মান দ্বারা ভাগ করে দিব। এখানে মানটা এখানে বসিয়ে এটাতে ভাগ করে দিব, ঠিক আছে। তাহলে আমাদের যদি আমি ভাগ করে দেই, তাহলে 80 লক্ষ টাকা যদি আমি এটা ভাগ করে দিই, আমাদের বের হবে এই সমান সমান 3,95,533 টাকা। এই মানটা আমাদের বের হবে 3,95,533 টাকা। অর্থাৎ আমি যদি প্রতি বছর শুরুতে এই 3,95,533 টাকা করে ব্যাংকে রাখি, তাহলে আগামী 10 বছর পরে ব্যাংক যদি আমাকে 12.5% ইন্টারেস্ট দেয়, তাহলে আগামী 10 বছর পরে আমাদের কিন্তু এই 80 লক্ষ টাকা হবে। অর্থাৎ ফিউচার ভ্যালু মান হবে 80 লক্ষ টাকা। যদি আমি প্রতি বছর এই পরিমাণ টাকা ব্যাংকে জমা রাখি, আগামী 10 বছর পরে 80 লক্ষ টাকা হবে। আশা করি আপনারা সবাই এটা বুঝতে পারছেন, কঠিন কোনো কিছু না, খুবই সহজ। এটা কিন্তু এই নাম্বার রিকোয়ারমেন্টে বলছে আমাদের, ঠিক আছে। কারণ কিস্তি যদি প্রতি বছরের শুরুতে দেওয়া হয়, তাহলে আমাদের এইভাবে করতে হবে। আচ্ছা, তারপর আমাদের বি নাম্বারে বলা হয়েছে যে হোয়াট উইল বি ইউর অ্যানুয়াল ডিপোজিট এট দ্য এন্ড অফ ইচ ইয়ার, মানে প্রতি বছরের শেষে জমা দিলে কত হবে। তাহলে আমরা জানি প্রতি বছর শুরুতে হলে আমাদের 1+r গুণ করতে হয়, আর প্রতি বছরের শেষে হলে কিন্তু আমাদের এই 1+r গুণ করতে হবে না। তার মানে অঙ্কে এখানে যেভাবে আছে সেভাবে থাকবে, শুধু আমাদের কি করতে হবে, এই 1+r এটা মুছে দিতে হবে, এটা হবে না, ঠিক আছে। কারণ এর প্রতি বছরের শেষে বলছে বি নাম্বার রিকোয়ারমেন্টে। আমরা যদি এই বি নাম্বার রিকোয়ারমেন্টে দেখি, এই বি নাম্বার রিকোয়ারমেন্টে কি বলা আছে, যদি কিস্তির টাকা প্রতি বছরের শেষে হয়, হোয়াট উইল বি ইউর অ্যানুয়াল ডিপোজিট এট দ্য এন্ড অফ ইচ ইয়ার, প্রতি বছরের শেষে যদি জমা দেওয়া হয়, তাহলে আমাদের কিস্তির পরিমাণ কত হবে সেটা বের করতে বলছে। যেহেতু প্রতি বছরের শেষে জমা দিব, এই জন্য আমাদের সূত্রের সাথে কি হবে না, 1+r গুণ করতে হবে না, এটা বাদ দিয়ে তারপর করতে হবে, নর্মাল ভাবে করতে হবে। তাহলে এখন আমাদের এই নর্মাল ভাবে করলে যেটা হবে সেটা দিয়েই অঙ্ক রেজাল্ট করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এই মানটা ভাগ দিব, এই সম্পূর্ণ মানটা করলে কিন্তু আমাদের এই মানটা বের হবে 1.125 পাওয়ার কত 10, তারপরে -1, তাহলে ভাগ দিব 0.125 দিয়ে, তাহলে আমাদের মান বের হবে 17.978568 বের হবে। অর্থাৎ 1+r গুণ করা ছাড়া নর্মাল ভাবে এটা করলে আমাদের এই মান বের হবে। এখন আমাদের কি করতে হবে, এই মানটা এখানে বসিয়ে এই যে 17.978568 অর্থাৎ এখন আমাদের কি করতে হবে, 80 লক্ষ টাকাকে আমি যদি এটাতে ভাগ করি, আমাদের বের হবে 4,40,974 টাকা বের হবে। এটা কিন্তু আমাদের অঙ্কের রেজাল্ট। আশা করি আপনারা সবাই এটা বুঝতে পারছেন। যদি আমরা প্রতি বছরের শেষে কিস্তি দেই, তাহলে আমাদের সূত্রের সাথে 1+r গুণ করতে হবে না, আর যদি প্রতি বছর শুরুতে দেই, তাহলে সূত্রের শেষে 1+r গুণ করতে হবে। এটা চূড়ান্ত কথা, ঠিক আছে। আপনারা অবশ্যই এটা বুঝতে পারছেন। তারপর আমাদের সি নাম্বার বলছে হোয়াট উইল বি ইউর হাফ ইয়ারলি ডিপোজিট। সবাই এটা লক্ষ্য করুন, হোয়াট উইল বি ইউর হাফ ইয়ারলি ডিপোজিট, এখানে কিন্তু বিগিনিং বা এন্ডিং কোনো কিছু বলা নাই। তার মানে আমার ধরে নিতে হবে যে এটা এন্ডিং, অর্থাৎ প্রতি বছর শেষে ধরে নিতে হবে, অর্থাৎ 1+r গুণ করতে হবে না। যদি কোনো অঙ্কের মধ্যে শুরুতে বা শেষে কোনো কিছু উল্লেখ না থাকে, তাহলে সেটা অবশ্যই শেষে ধরতে হয়, শেষে ধরে অঙ্ক করতে হয়। আর সি নাম্বার বলছে হোয়াট উইল বি ইউর হাফ ইয়ারলি ডিপোজিট। হাফ ইয়ারলি বলতে বোঝানো হয় বছরে 2বার চক্রবৃদ্ধি করা, অর্থাৎ ব্যাংক আপনাকে 6 মাস পর পর বছরে 2বার চক্রবৃদ্ধি করা হয়েছে। তাহলে এখানে আমাদের এম এর মান হবে 2, এই যে এম এর মান হবে 2 হবে, ঠিক আছে। যেটা হাফ ইয়ারলি বলা আছে সি নাম্বার রিকোয়ারমেন্টে, সি নাম্বার রিকোয়ারমেন্টে আমাদের হাফ ইয়ারলি বলা থাকার কারণে এম এর মান হবে কত 2। 6 মাস পর পর চক্রবৃদ্ধি করা হলে বছর হবে 2বার, এজন্য এম এর মান 2 হবে। যদি এম এর মান 2 হয়, তাহলে আমরা কি করতে হবে, এই আর এর মানকে 2 দ্বারা ভাগ করতে হবে এবং এন এর মানকে 2 দ্বারা গুণ করতে হবে। এখন 0.125 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের মান আসবে 0.0625, এই মানটা আসবে। আপনারা অবশ্যই করে দেখেন
আমি যদি এই 0.125 কে 2 দ্বারা ভাগ করি তাহলে এই মানটা আসবে, ঠিক আছে। আর 10 কে 2 দ্বারা গুণ করলে আমাদের 10 দুগুণে 20 আসবে। এখন আমাদের কি করতে হবে, এই যে এই মানগুলো, এই যে 0.0625 আর n এর মান হলো 20, এই মান দুইটা এই সূত্রের মধ্যে বসিয়ে ক্যালকুলেশন করে দিলে কিন্তু আমাদের অঙ্কটা শেষ। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা এই যে এখানে এই জায়গায় 0.0625 বসাবো আর এখানে আমরা 20 বসাবো, ঠিক আছে, যে 0.0625 এখানে বসাবো। এখন এই সম্পূর্ণ ক্যালকুলেশন করলে আমাদের এখানে একটা মান বের হবে, তাই না? তারপরে এই 80 লক্ষ টাকাকে এখানে যে মানটা বের হবে এই মানটা এখানে বসিয়ে ভাগ করে দিলে আমাদের কিন্তু অঙ্কটা রেজাল্ট বের হয়ে যাবে। সেম সহজ অঙ্ক, খুবই সহজ। শুধু এখানে হাফ এলি বলার কারণে আমাদের এম মানটা 2 হবে, কারণ হাফ এলি বলতে বোঝানো হয় বছরে 2 বার, অর্থাৎ 6 মাস পর পর ব্যাংক আমাকে জমা টাকার উপরে সুদ ধার্য করবে, চক্রবৃদ্ধি করা হবে। এই জন্য এখানে যেহেতু 6 মাস পর পর সুদ ধার্য করবে, এখানে এম মান 2 হবে। আর এম মান 2 থাকার কারণে আর কে 2 দ্বারা ভাগ করতে হবে, এন কে 2 দ্বারা গুণ করতে হবে। আর কে 2 দ্বারা ভাগ করে আমাদের এই মানটা বের হবে এবং এন কে 2 দ্বারা গুণ করে আমাদের এই মানটা বের হবে। এখন এই মানগুলো এই সূত্রের মধ্যে বসিয়ে ক্যালকুলেশন করে দিলেই আমাদের এর মানটা বের হয়ে যাবে। খুবই সিম্পল অঙ্ক, আপনারা কয়েকবার প্র্যাকটিস করে অঙ্ক করতে পারবেন, কোনো সমস্যা নাই। আশা করি আপনারা সবাই এই 36 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছেন। 37 নম্বর অঙ্কটি বলছে, এটি 2016 সালে অ্যাকাউন্টিং বিভাগে আসছিল, বিবিএ ফার্স্ট ইয়ারে। বলা আছে যে ইউর ফাদার হ্যাজ প্রমিস টু গিভ ইউ টাকা 1 লক্ষ ইন ক্যাশ অন ইউর 25তম জন্মদিনে, টুডে ইজ ইউর 16তম জন্মদিন। তার মানে আপনার এখন বর্তমানে 16তম জন্মদিন চলতেছে। আপনার যখন 25তম জন্মদিন পালন করা হবে তখন আপনার বাবা আপনাকে 1 লাখ টাকা গিফট দিবে, অর্থাৎ উপহার দিবে। তাহলে আজকে যদি 16তম জন্মদিন হয় আর 25তম জন্মদিনে আপনাকে দিবে, তাহলে অবশ্যই এটা ফিউচার ভ্যালু মান দেওয়া আছে 1 লক্ষ টাকা, তাই না? কারণ টাকা কিন্তু আমাকে এখন দিবে না, টাকা দিবে আমাদের যখন আমার, অর্থাৎ 25তম জন্মদিন পালন করব তখন কিন্তু আমাকে টাকা দিবে। আজকে আমার 16তম জন্মদিন চলতেছে। আসলে আমার জন্মদিন পালন করি কখন? বছরের শুরুতে, তাই না? 16তম জন্মদিন বলতে কেবল 16তম আমার বয়স শুরু হলো, তার 16 ধরতে হবে আমাকে। আর 25তম জন্মদিন বলতে 25 ধরা যাবে না, 25 কেবল শুরু হইলো, তাই না? 24 শেষ হয়ে 25 শুরু হয়েছে, আমার 24 পর্যন্ত ধরতে হবে আমাকে। তাহলে 16 থেকে যদি আমি 24 পর্যন্ত গুনি তাহলে কত বছর হয় এখন একটু লক্ষ্য করেন। 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, মানে 9 বছর। তাহলে 9 বছর পরে আমাকে টাকা দিবে, তাই না? তাহলে এখানে আমাদের এন এর মান হবে 9 হবে। আর আমাকে দিবে কত? 1 লক্ষ টাকা। যখন আমার বয়স মানে 25তম জন্মদিন পালন করবো তখন আমার বাবা আমাকে 1 লক্ষ টাকা দিবে। তার মানে এটা অবশ্যই ফিউচার ভ্যালু মান, এটা কোনো সন্দেহ নাই, ঠিক আছে। আর এখানে আমাদের এই নাম্বার বলা আছে যে if they decided to make annual payment into the fund after 1 year, how much will each have to be if the fund pay 14% ইন্টারেস্ট, মানে 14% যদি ইন্টারেস্ট দেয় মানে আর এর মান হবে 14%। আর 1 বছর পর থেকে শুরু করবে, 1 বছর পর থেকে শুরু করা মানে বছর শেষে কিস্তি দিবে, তাই না? তাহলে এখানে সূত্রের মধ্যে কি হবে না, 1 প্লাস আর গুণ করতে হবে না। এখন আমাদের কি করতে হবে, যেহেতু আমাদের এখানে এর মান বের করতে বলছে, এর মান বের করে বুঝবো কিভাবে, যেহেতু ফিউচার ভ্যালুর মান দেওয়া আছে তাহলে অবশ্যই এর মান বের করতে বলবে। অর্থাৎ ফিউচার ভ্যালুর মধ্যে যদি এ বির মান দেওয়া থাকে তাহলে এর মান বের করতে বলে, অবশ্যই আবার এর মান দেওয়া থাকলে এ বির মান বের করতে বলবে, ঠিক আছে। যে কোনো একটা দেওয়া থাকলে একটা মান বের করতে বলবে। যেহেতু এখানে আমাদের এ বির মান দেওয়া আছে তাহলে অবশ্যই আমাদের এর মানটা বের করতে বলছে এখানে। এটা কিভাবে বুঝলাম, কারণ এই নাম্বারে বলা আছে if they decided to make annual payment into the fund after 1 year, if he decide to make annual payment বলতে বার্ষিক পেমেন্টের পরিমাণ বোঝানো হয়েছে, আর বার্ষিক পেমেন্ট বলতে বোঝানো হয় এর মান, অর্থাৎ কিস্তি পরিমাণ বের করতে বলছে, ঠিক আছে। এখন আমাদের এই মানগুলো এই সূত্রের মধ্যে বসিয়ে এর মান বের করতে হবে। তাহলে আমাদের এ বির মান দেওয়া আছে কত, 1 লক্ষ টাকা। তাহলে এর মান যে ব্যবস্থা থাকবে, তারপরে 1 প্লাস আর এর মান দেওয়া আছে আমাদের 0.14 আর এন এর মান দেওয়া আছে আমাদের 9 মাইনাস 1, ঠিক আছে। আর এখানে আমাদের 0.14। আর এই অঙ্কটা কিভাবে করতে হয় সেটা সবাই জানো। এই সব পুরো ক্যালকুলেশন করলে আমাদের একটা মান বের হবে, তাই না? সমান এ ব্র্যাকেট দিব আমরা, মানে এই সম্পূর্ণ ক্যালকুলেশন করে একটা মান বের হবে না, এখানে অবশ্যই একটা মান বের হবে। এখানে আমাদের যেহেতু এই মান বের করবো তাহলে এর মানটা এখানে রেখে উপরে কত 1 লক্ষ টাকা, আর এখানে যে মানটা বের হবে সেই মানটা এখানে বসিয়ে তারা ভাগ করে দিলে কিন্তু আমাদের এই মানটা বের হয়ে যাবে। আশা করি আপনারা সবাই এটা বুঝতে পারছেন। খুবই সিম্পল অঙ্ক, শুধু আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটরে ঠিক মতো ক্যালকুলেশন করতে হবে। ঠিক মতো যদি ক্যালকুলেশন করতে পারি আমাদের কিন্তু অঙ্ক খুব সহজে করতে পারবো। আচ্ছা, তারপরে বি নাম্বার বলা হয়েছে if they decided to investment a lump sum বলতে এককালীন বোঝানো হয়েছে। এখানে যদি এককালীন টাকা জমা রাখি তাহলে 1 বছর পর থেকে শুরু করবো, let it compounded annually how much the lump sum be, মানে এককালীন টাকার পরিমাণ কত হবে। অর্থাৎ ভবিষ্যতে যদি 1 লাখ টাকা পেতে চাই
তাহলে বর্তমানে আমাকে এককালীন কত জমা রাখতে হবে? কিস্তি না কিন্তু, বারবার টাকা জমা দিব না, একবার একসাথে এককালীন একবার জমা দিব। টাকা জমা দিয়ে আমার যাতে 9 বছর পরে 1 লাখ টাকা হয়, তাহলে অবশ্যই এটা এককালীনের অঙ্ক। যেহেতু আমাদের এখানে ফিউচার ভ্যালু মান দেওয়া আছে আর বলছে যে এখন কত টাকা জমা রাখতে হবে এককালীন, লামসাম, লামসাম মানে এককালীন, তাহলে অবশ্যই আমাদের প্রেজেন্ট ভ্যালু মান বের করতে বলছে। তাহলে প্রেজেন্ট ভ্যালুর এককালীন সূত্র কি হবে সবাই জানি আমরা, যেটা আমরা প্রথম ক্লাস অর্থাৎ 1 নম্বর ক্লাস আলোচনা করছিলাম, ঠিক আছে? তাহলে পিবির মান প্রেজেন্ট ভ্যালু, এটা সূত্র হবে আমাদের উপরে কি এফ বি, নিচে কত 1 প্লাস আর পাওয়ার কত এন। এটা কিন্তু আমাদের এককালীনের সূত্র, প্রেজেন্ট ভ্যালুর এককালীন সূত্র এটা। তাহলে এখানে আমাদের এফ বির মান দেওয়া আছে কত 1 লক্ষ টাকা, আর 1 প্লাস আর এর মান হবে আমাদের 0.14, আর এর মান হবে আমাদের 8 বছর, 8 বছর হবে। কেন হবে? কারণ এখানে বলছে যে 1 বছর পর থেকে শুরু করবে, এককালীন অঙ্ক 1 বছর পর থেকে শুরু করা মানে 1 বছর চলে যাওয়া। তাহলে আমাদের মোট বছর ছিল 9 বছর, আর 1 বছর পর থেকে যদি শুরু করে তাহলে বাকি 8 বছরের জন্য আমাদের ব্যাংকে টাকা জমা রাখতে হবে। এই জন্য এখানে মানে এর মান হবে 8 বছর, 9 বছর ধরে ভুল হবে, কারণ এখানে বলে দিছে যে আফটার 1 ইয়ার, 1 বছর পর থেকে শুরু করবে, ফান্ডটা তৈরি করবে 1 বছর পর থেকে। তাহলে এটা ক্যালকুলেশন কিভাবে করতে হয় সবাই জানি। প্রথমে আমাদের এই নিচের অংশটুকু কাজ করতে হবে, ঠিক আছে? এই যে 1 আমরা দেখে দিচ্ছি যে 1.14, মানে এই দুটো যোগ করলে কিন্তু আমাদের 1.14 আসবে, মানে 1.14 আসবে। তাকে আমরা পাওয়ার করবো কত দ্বারা? 8 দ্বারা, ঠিক আছে? এই যে আমাদের এই মানটা বের হবে, অর্থাৎ এই সম্পূর্ণ ক্যালকুলেশন করলে আমাদের কিন্তু এই মানটা বের হবে। এখন আমাদের কি করতে হবে? এই 1 লাখ টাকাকে এটাতে ভাগ দিব। তাহলে এই যে 1 লাখ টাকা উঠাবে এখানে, এই যে 1 লাখ টাকা উঠাচ্ছি, তারে ভাগ দিব, যেহেতু এই মানটা এখানে আছে তাহলে যে অ্যান্সার চাপ দিলে আমাদের কিন্তু এই মানটা এখানে চলে যাবে। তাহলে সমান করলে আমাদের বের হবে 35,056 টাকা, 35,056 টাকা বের হবে, ঠিক আছে? আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। অর্থাৎ আমি যদি বর্তমানে এককালীন এই 35,056 টাকা যদি জমা দিই, এককালীন একসাথে একবার, বারবার না কিন্তু, একবার জমা দেবো, একবার জমা দিয়েই মামলা ডিসমিস, আর ব্যাংকে আমার এই বাকি 8 বছরের মধ্যে টাকাগুলো চলবে, ঠিক আছে? অর্থাৎ আজকে আমি এই 35,056 টাকা ব্যাংকে জমা দেবো একবার, এবং 8 বছর পরে গিয়ে ব্যাংকের থেকে সুদাসর সহ আমি 1 লাখ টাকা উঠে নিয়ে আসবো। অর্থাৎ আমি যদি আজকে 35,056 টাকা জমা দেই আর ব্যাংক যদি আমাকে 14% ইন্টারেস্ট দেয়, তাহলে 8 বছর পরে সুদাসর সহ এই 1 লাখ টাকা হবে ফিউচার ভ্যালু। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, ঠিক আছে? এটাই হলো এককালীন। এককালীন বলতে বোঝানো হয় একবার টাকা জমা দিয়ে একবার টাকা পাওয়া, আর কিস্তি বলতে বোঝানো হয় বারবার টাকা জমা দিয়ে এক সময় এই কিস্তির টাকা একসাথে পাওয়া। আচ্ছা, সি নাম্বার রিকোয়ারমেন্টে বলছে if in the payment are made at the beginning of the year, how much the value of the annuity? এটা কিন্তু কিস্তির অঙ্ক। অর্থাৎ এ নাম্বার রিকোয়ারমেন্ট এবং সি নাম্বার রিকোয়ারমেন্ট কিন্তু সেম, শুধু এখানে বিগিনিং বলছে। অর্থাৎ আমরা সি নাম্বার রিকোয়ারমেন্টের এখানে তো আমাদের 9 বছরই হবে কিস্তির অঙ্কের ক্ষেত্রে, শুধু এখানে বিগিনিং করতে বলছে, তাই না? তাহলে এই বিষয়টা আমরা কি জানি, এ সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস আর পাওয়ার হলো n মাইনাস 1, তাই না? আর নিচে হবে আর এখানে 1 প্লাস আর গুণ করতে হবে, ঠিক আছে? যেহেতু বিগিনিং কথা বলছে এখানে 25 বছর শুরুতে, যদি 25 বছর শুরুতে হয় তাহলে আমাদের কিস্তির পরিমাণটা কত হবে সেটা বের করতে বলছে। এখন আমাদের এই মানগুলো এখানে বসিয়ে দিব, এই যে এ বি জায়গায় কত 1 লাখ টাকা বসাবো, ঠিক আছে? তারপরে এর মানটা বসাবো, তারপরে এখানে 1 প্লাস আর এর মান কত দেওয়া আছে আমাদের 0.14, আর এর মান দেওয়া আছে 9 1, নিচে পয়েন্ট কত 14, ঠিক আছে? আর এখানে 1 প্লাস আর এর মান 1.14, এটা বসাবো। এখন আমাদের 1 লাখ টাকা এখানে বসিয়ে এর মানটা এখানে বসাবো, তারপরে আমাদের এই সম্পূর্ণ ক্যালকুলেশনটা করে এখানে বসাবো মানটা। এই সম্পূর্ণ ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেটা কিন্তু আমি অনেকবার দেখিয়ে দিছি, তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো দেখবা, কয়েকবার প্র্যাকটিস করবা, এই সম্পূর্ণ মানটা তোমরা বের করতে পারবা, ঠিক আছে? এই সম্পূর্ণ ক্যালকুলেশনটা আমাদের সাইন্টিফিক্যালি করতে হবে, করে একটা মান বের হবে এখানে, ঠিক আছে? এখন আমাদের এর মান যদি বের করব, এখানে আমাদের কি করতে হবে, এই 1 লাখ টাকাকে এখানে যে মানটা বের হবে সেই মানটা এখানে বসিয়ে তারপরে এটাকে কেটে ভাগ করলেই আমাদের কিন্তু এই যে কিস্তির পরিমাণটা বের হয়ে যাবে। এটা কিন্তু আমাদের অঙ্কের রেজাল্ট। যেহেতু প্রতি বছর শুরুতে বলছে এখানে 1 প্লাস আর গুণ করতে হবে, আর প্রতি বছর শেষে বললে যে এই নাম্বারে আমাদের প্রতি বছর শেষে বলছিল, এখানে কিন্তু আমরা 1 প্লাস আর গুণ করি নাই। আর সি নাম্বারে প্রতি বছর শুরুতে বলছে এজন্য 1 প্লাস আর গুণ করা হয়েছে। আশা করি আপনারা সবাই এই 37 নম্বর অঙ্কটা বুঝতে পারছেন। 38 নম্বর অঙ্কটা কিন্তু সেম, 38 নাম্বার, 39 নাম্বার এবং 40 নাম্বার, এই তিনটা অঙ্ক কিন্তু সেম অঙ্ক। এটি 2018 সালে বিবিএ ফার্স্ট ইয়ারে ফিনান্স বিভাগে আসছিল। এখানে বলা হয়েছে ইউর সিস্টার হ্যাজ প্রমিস টু গিভ ইউ, তোমার বোন তোমাকে একটা গিফট করবে, মানে প্রমিস করছে
তোমাকে একটু উপহার দিবে টাকা 20 লক্ষ টাকা ইন ক্যাশ অন ইউর 20তম জন্মদিনে ফর ইউ বাইং এ কার। একটি গাড়ি কেনার জন্য তোমার 20তম জন্মদিনে তোমাকে 20 লক্ষ টাকা দিবে একটা গাড়ি কেনার জন্য 20তম জন্মদিনে তোমার বোন তোমাকে দিবে। এই জন্য তোমাকে সাথে কি করছে, এটা প্রতিজ্ঞা করছে। টাকা দিবে কবে? যখন তুমি গাড়ি কিনবে, অর্থাৎ 20তম জন্মদিন। তোমার যখন 20তম জন্মদিন হবে তখন তোমাকে দিবে। কিন্তু এখন তোমার 11তম জন্মদিন চলতেছে, তাই না? তাহলে 11 ধরতে হবে। আর এখানে 20তম জন্মদিন বলতে আমার জন্মদিন পালন করি কিন্তু বছরের শুরুতে। 20তম জন্মদিন বলতে 20 ধরা যাবে না, আমাদের 19 পর্যন্ত হিসাব করতে হবে। তাহলে 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 9 বছর। তার মানে এখানে কিন্তু আমাদের এর মান 9 বছর, ঠিক আছে? আর এখানে আমাদের কিন্তু 20 লক্ষ টাকা আসবে এর মান, যেহেতু আমাদের 20তম জন্মদিন দিবে, আজকে দিবে না, 20তম জন্মদিনে দিবে। তার মানে ভবিষ্যতে টাকা দিবে আমাকে 20 লক্ষ টাকা গাড়ি কেনার জন্য। তাহলে অবশ্যই এটা ফিউচার মান দেওয়া আছে। আর এখানে আমাদের ইন্টারেস্ট রেট হলো 14%, যেটা দেওয়া আছে অঙ্কের মধ্যে 14%। ইন্টারেস্ট রেট কিন্তু 14% দেওয়া আছে। এই নাম্বারে বলছে যে ইফ হি ডিসাইডেড টু মেক দ্য অ্যানুয়াল পেমেন্ট ইনটু দ্য ফান্ড আফটার 1 ইয়ার, হাউ মাচ উইল ইজ হ্যাভ টু ইফ দ্য ফান্ড পেজ 14% ইন্টারেস্ট। তার মানে সেম এই সূত্রটাই, এই যে 1 প্লাস গুণ করতে হবে না, ঠিক আছে? এই সূত্রের মধ্যে এই মানগুলো বসিয়ে আমাদের এই যে এর মানটা বের করতে হবে, সেম এই অঙ্কটাই। এখানে যে যে মান দেওয়া আছে, অর্থাৎ এখানে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো আমরা এখানে বসাবো। এই যে এফ বির জায়গায় 20 লক্ষ বসাবো, এর মান যেভাবে সেভাবে থাকবে, এর মান তো নাই। আর এর মান বসাবো, এর মান বসাবো, বসিয়ে নিয়ে আমাদের কিন্তু এই যে এর মানটা বের করতে হবে। সেম এই আগের অঙ্কের মধ্যে যেভাবে করছি সেভাবে করবো, ঠিক আছে? তারপরে সম্পূর্ণ ক্যালকুলেশন করে ভাগ করলে আমাদের কিন্তু এর মানটা বের হয়ে যাবে সাধারণভাবে যে সমাধান করলে, ঠিক আছে? আর বি নাম্বার বলছে ইফ দে ডিসাইডেড টু ইনভেস্টমেন্ট ইন লামসাম। লামসাম বলতে বোঝানো হয় এককালীন, যেটা এর আগে করালাম ইন দ্য অ্যাকাউন্ট আফটার 1 ইয়ার। মানে লামসাম বলতে এককালীন বোঝানো হয়েছে। তাহলে এককালীন সূত্র আমাদের হবে এই যে পিবি সমান সমান, এটা বি নাম্বার রিকোয়ারমেন্ট, ঠিক আছে? পিবি সমান সমান উপর কত, এ বি নিচে 1 প্লাস আর পাওয়ার কত এন, এটা কিন্তু এককালীন অঙ্ক। লামসাম বললে এককালীন। তাহলে এখানে আমাদের পিবির মান, এ বির মান দেওয়া ছিল কত, 20 লক্ষ টাকা। আর 1 প্লাস আর এর মান হবে আমাদের এখানে কত 14। আর এন এর মান কিন্তু আমাদের 8 হবে, কারণ এখানে বলছে যে আফটার 1 ইয়ার, 1 বছর পর থেকে শুরু করবে। এককালীন অঙ্কের ক্ষেত্রে এক বছর পর থেকে শুরু করলে আমাদের মোট বছর থেকে 1 বছর বাদ দিয়ে করতে হবে। আমাদের মোট বছর 9 বছর ছিল, আর এখানে 1 বছর পর থেকে শুরু করার কারণে আমাদের 9 বছর থেকে 1 বছর বাদ দিলে থাকে 8 বছর। সেই 8 বছর দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন এটা ক্যালকুলেশন করলে যে মানটা বেশি, সেটা কিন্তু অঙ্কের রেজাল্ট। আশা করি আপনারা সবাই এই 38 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছেন। কয়েকবার প্র্যাকটিস করবেন, অঙ্কটা হয়ে যাবে। এখানে রেজাল্ট দেওয়া আছে, আপনারা প্র্যাকটিস করে দেখেন, অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, 39 নম্বর অঙ্কে বলা আছে, 39 নম্বর অঙ্ক এবং 40 নম্বর অঙ্ক সেম আমাদের 36 নম্বর অঙ্কের মতো। প্রথমে যে অঙ্কটা করলাম সেম ওই অঙ্কটার মতো, ঠিক আছে? কোনো পরিবর্তন হবে না। আপনারা কয়েকবার প্র্যাকটিস করেন, অঙ্কটা হয়ে যাবে। 36 নম্বর অঙ্কটা যেভাবে করাইছি ঠিক সেম ভাবে আমাদের 39 নম্বর এবং 40 নম্বর অঙ্ক সেম। এই দুটো অঙ্ক কিন্তু আমাদের 36 নম্বর অঙ্কের মতোই। আমাদের 36 নম্বর অঙ্কটা ভালোভাবে বুঝতে হবে। 36 নম্বর অঙ্ক পারলে আমরা 39 নম্বর অঙ্কটা এবং 40 নম্বর অঙ্কটা খুব সহজে করতে পারবেন। আবার 37 নম্বর অঙ্কটা বুঝতে পারলে 38 নম্বর অঙ্কটা খুব সহজে করতে পারবেন। তার মানে 36 নম্বর অঙ্কের মতো হলো আমাদের 39 এবং 40 এই দুটো অঙ্ক, আর 37 নম্বর অঙ্কের মতো হলো আমাদের 38 নম্বর অঙ্ক, অর্থাৎ 37 নম্বর অঙ্ক আর 38 নম্বর অঙ্ক সেম। তাহলে আপনারা এই 39 এবং 40 নম্বর অঙ্কটা বাসায় করবেন, দেখবেন অঙ্কটা হয়ে যাবে। এর রেজাল্ট দেওয়া আছে, দেখুন রেজাল্টগুলো মিলে যাবে। তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।